সানায়া ইভানের হাত ধরে পাহাড়ের সিঁড়ি বেয়ে উঠছে। এই হাতটা তার কাছে পরম বিশ্বস্তের হাত। পাহাড়ে উঠে সানায়া হাসতে লাগলো। ইভান ভ্রুকুচকে বলল, তুমি হাসছো কেন? আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে তাই। ইভান মুগ্ধ দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে আছে। যার কাছে প্রকৃতি দেখায় স্বপ্ন, সে মেয়েটা কখনই কৃত্রিম হতে পারে না। সে তো প্রকৃতির মতোই প্রাকৃতিক আর হাস্যোজ্জ্বল হবে। কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎ ইভানের মুখটা গম্ভীর হয়ে গেল। সানায়া ইভানের দিকে তাকিয়ে বলল, ইভান, তোমাকে হাসলে ভালো লাগে, এভাবে মুখটা অন্ধকার করে রেখেছো কেন? ইভান হাসার চেষ্টা করতে সানায়া বলল, বাসায় সবাইকে গম্ভীর মুখে দেখতে দেখতে আমি খুব বিরক্ত হয়ে গেছি। অন্তত তুমি আমার সামনে হাসলে আমার ভালো লাগবে। ইভান হেসে সানায়ার হাতটা ধরল আর বলল, আই প্রমিস অন্তত তোমার সামনে আমি হাসবো। সানায়া ইভানের হাতের দিকে তাকিয়ে রইল। ইভানের স্পর্শ এতটা গভীর যে তার ইচ্ছে করছে এভাবে কয়েক মুহূর্ত পার হয়ে গেলে তার কোনো আপত্তি নেই। তারা পাহাড় থেকে নামার সময় জুতার ফিতার সাথে পা আটকে সানায়া ধপ করে নিচে পড়ার আগেই ইভান তার বাহু আটকে ধরল। সানায়া সাথে সাথে চেঁচিয়ে বলে উঠল, ইভান, আমি নিচে পড়লে মরে যাব কিন্তু। ইভান সানায়ার ভীত চেহারা দেখে হেসে বলল, পাহাড়ের শেষ প্রান্ত এখনো তোমার দুহাত দূরে আছে। এখান থেকে ধাক্কা দিলেও তুমি মাটিতে পড়বে, পাহাড় থেকে নিচে পড়বে না। সো রিল্যাক্স। ইভান সানায়াকে সোজাভাবে দাঁড় করিয়ে নিচে তাকালো। দেখলো সানায়ার জুতার ফিতা খুলে গেছে। ইভান নিজেই তার জুতার ফিতা লাগিয়ে দিতে দিতে বলল, এখনো ফিতে লাগানো শেখনি? এদিকে সানায়া ইভানের ঘন চুলগুলোর দিকে তাকিয়ে রইল। সে আজ পর্যন্ত শুনে এসেছে মেয়েদের খোলা চুলে ছেলেরা আটকায়, মেয়েদের খোলা চুল ছেলে থেকে খুব আকর্ষণ করে। কিন্তু আজ সে নিজেকে দেখে ভাবছে মাঝে মাঝে ছেলেদের চুলও মেয়েদের আকর্ষণ করতে সক্ষম হয়। সানায়া হঠাৎ কি ভেবে ইভানের ঘন চুলের মধ্যে হাত ডুবিয়ে দিল। ইভান মাথা তুলে ভ্রুকুচকে সানায়ার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে সালাম করছি না যে মাথায় হাত দিয়ে দোয়া দিচ্ছ। সানায়া হেসে বলল, আমার দোয়া নিয়ে রাখো, মাঝে মাঝে বন্ধুদের দোয়ায় সফলতা আসে। ইভান দাঁড়িয়ে হাত ছাড়তে ছাড়তে বলল, কেমন সফলতা আসবে? এই ধরো প্রেমে পড়বে বা বিয়ের তারিখ ঠিক হবে। ইভান কিছু একটা ভেবে বাঁকা হেসে সানায়ার দিকে ঝুঁকে বলল, তাহলে মনে করো তোমার দোয়া কবুল হয়ে গেছে। এই বলে ইভান পাহাড়ের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। সানায়া ইভানের কথায় সেকেন্ড খানিক স্থির হয়ে দাঁড়িয়ে থেকে ইভানের পেছন পেছন এসে বলল, কি বলে? দোয়া কবুল হয়ে গেছে মানে? তুমি প্রেমে পড়েছো নাকি তোমার বিয়ে ঠিক হয়েছে, কোনটা? ইভান কিছু বলল না। সে হাসির রেখা মুখে টেনেই নিচে নামছে। সানায়া বিরক্তি সুরে বলল, বলো না, চুপ করে আছো কেন? ইভান সানায়ার হাত ধরে বলল, এত প্রশ্ন করো কেন বলো তো? বললাম তো তোমার দোয়া কবুল হয়েছে, এখন বাসায় গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো কি হয়েছে। এদিকে কয়েকদিন পর অরুণিকা কলেজ থেকে বের হয়ে দেখলো তার কলেজ গেটের সামনে ইমান দাঁড়িয়ে আছে। ইমানকে দেখেও না দেখার ভান করে অরুণিকার সামনে হেঁটে যেতে লাগলো। তখন ইমান দৌড়ে তার কাছে এসে বলল, অরুণিকা, কেমন আছো? ইমান সামনে আসায় অরুণিকা এদিক ওদিক তাকিয়ে বলল, আপনি এখানে? তোমার সাথে দেখা করতে এসেছি। কেন? তোমার সাথে কিছু কথা ছিল। কথা থাকলে একদিন বাসায় আসেন, তারপর কথা বলবে। অরুণিকা আবার হাঁটতে লাগলো। ইমান এবার তার পিছু পিছু হাঁটছে। অরুণিকা পেছন ফিরে ইমানকে দেখে বলল, আপনি আমার পিছু নিচ্ছেন কেন? চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল, না না, আহনাফ আমাকে নিতে আসবে। ইমান হঠাৎ অরুণিকার অনুমতি ছাড়ে তার হাত ধরে বলল, মিথ্যে কথা কেন বলছো রু? আমি জানি আজ আহনাফ ভাই আসবে না। ইমানকে মনে মনে পছন্দ করলেও অরুণিকার কেমন যেন ভয় লাগছে। সে কোনোভাবেই ইমানের সাথে নিজেকে নিরাপদ ভাবতে পারছে না। সে ইমানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি আমার হাত ধরলেন কেন? আহনাফও তো তোমার হাত ধরে, ওকে তো কখনো বারণ করনি। আহনাফ আর আপনি এক নন। জানি আমরা আলাদা, আর এটা জানি তোমার কাছে আমি অনেক স্পেশাল। অরুণিকা অবাক হয়ে বলল, মানে? এবার মুচকি এসে বলল, চলো আমরা কোথাও বসি, তারপর সব কিছুর সমাধান হবে। অরুণিকা আবার এদিক ওদিক তাকাতে লাগলো। মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল আরাফের অভিমানী মুখ, আহনাফের রাগ আর বাকিদের উপেক্ষা। অরুণিকা কোনোভাবেই তার কাছের মানুষগুলোকে কষ্ট দিতে চায় না, তাই সে মাথা নেড়ে বলল, না, আমি আপনার সাথে কোথাও যাব না। যা বলার এখানেই বলুন, বলে এখান থেকে চলে যান।
ইমান কিছু একটা ভেবে বলল, ওকে ফাইন, বলছি শোনো। শুনছি, বলুন। আগে আমার দিকে তাকাও। অরুণিকা ইমানের দিকে তাকাতে ইমান বলল, আমি তোমাকে ভালোবাসি অরু। অরুণিকা ইমানের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল। তার মনে অজানা ভালো লাগা কাজ করছে, তবুও সে এই ভালো লাগাটি প্রকাশ না করে বিস্ময়সূচক কণ্ঠে বলল, এটা আপনি আমাকে কেন বলছেন? তোমাকে না বলে কাকে বলবো? দেখুন, আমার আপনাকে ভালো লাগে না। ইমান হেসে বলল, মিথ্যে বলছো কেন অরু? আমি কেন মিথ্যে বলবো? আমি জানি তুমি মিথ্যে বলছো। আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো, আর এও শুনেছি তুমি আহানাফকে বিয়ে করতে চাও না। অরুণিকা অবাক হলো, মনে মনে ভাবলো, এ কথা ইমান কিভাবে জানলো? আমি তো কি কখনো এ কথা বলিনি, আর বাড়ির বাইরে তো কেউ এই বিষয়ে কিছুই জানে না। আরফরা তো কখনো এই ব্যাপারে ইমানকে জানাবে না, কারণ ওরা তো সম্পর্কটা মানছেই না। আর মৌ ভাবি তো ইমানকে ভালোভাবে চেনেও না। তাহলে ইমানকে এই কথা কে বলেছে? আরবান মামা? কিন্তু উনি কেন শুধু শুধু ওকে এসব বলতে যাবেন? এটা বলে ওনারই বা কি লাভ হবে? আজ শহরে বৃষ্টি নেমেছে। গুড়ি গুড়ি বৃষ্টি থেকে ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে। সানায়া গাড়ি থামিয়ে এই বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে পড়ল। ইভান সানায়াকে আটকাতে পারল না। শহরের নিস্তব্ধ পথ, গুধুলি বেলা আর ঝুম বৃষ্টি, একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ইভান তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গাড়ির পেছন থেকে ছাতা বের করে সানায়ার কাছে গিয়ে বলল, তুমি কিন্তু তোমার গাড়ি নিয়ে বাসায় ফিরবে। আমি তোমাকে আর আমার গাড়িতে ওঠাবো না। সানায়া বৃষ্টিতে ভিজতে ভিজতে বলল, কেন? আমার সিট ভিজে যাবে তাই। সানায়া ইভানের হাত থেকে ছাতা কেড়ে নিয়ে ছাতাটা বন্ধ করে দিল। ইভান সানায়ার এমন কাণ্ডে খুব বিরক্ত হলো। সানায়া ছাতা নিয়ে এদিক ওদিক ছুটাছুটি করছে। ইভান রাগী কণ্ঠে বলল, দেখো, এটা রাস্তা, তোমার বাড়ির গার্ডেন না, যেভাবে লাফাচ্ছ। সানায়া হেসে বলল, এখন কি আমাকে গাড়িতে উঠাবে না? তুমিও তো ভিজে গেছো। আমার ক্ষেত্রে যদি এমন নিয়ম থাকে, তাহলে তোমার ক্ষেত্রেও কেমন হবে? ইভান কিছুক্ষণ রাগী দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই সানায়া ইভানের হাত ধরে বলল, আমি যতদূর জানি তুমি মানুষটা প্রাকৃতিক, তাহলে এত চমৎকার মুহূর্ত হারিয়ে ফেলতে চাও কেন? ইভান সানায়ার মুখে এমন কথা শুনে অন্য মনস্ক হয়ে গেল। সানায়া ইভানের ভেজা চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, কি ভাবছো? ইভান সানায়ার প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে সানায়ার হাত ধরে তাকে রাস্তার মাঝখানে নিয়ে গেল। সানায়া ইভানের এমন কাণ্ডে প্রচুর অবাক হলো। সানায়া কিছু বলার আগে ইভান বলল, তোমার দেখছি চমৎকার মুহূর্ত সৃষ্টি করার খুব লোভ চড়ে বসেছে। আজকাল তোমার মনটাও হয়তো নিয়ন্ত্রণ হারাচ্ছে। সানায়া আমতামতা করে বলল, এমন কিছু না। ইভান সানায়াকে নিজের কাছে টেনে এনে বলল, তোমাকে আজ একটা চমৎকার মুহূর্তের সাথে পরিচয় করে দেব। পরিচিত হতে চাও? সানায়ার গলায় কথা আটকে গেছে। সে কখনো কোনো পুরুষ মানুষের এত কাছে আসেনি, আর আজ সেই কাছে আসার অনুভূতি আর তার অন্তরাত্মা কাঁপিয়ে তুলছে। সানায়া ভাবছে, সে কি আজ ইভানকে বেশি পেয়ে যাচ্ছে? অনুভূতি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া ভালো, কিন্তু আজ তার অনুভূতি সীমা হারাচ্ছে। এদিকে ইভান সানায়ার মুখের উপর লেপটে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে উষ্ণ কণ্ঠে বলল, আমি আগে কখনো বৃষ্টি সিক্ত কোনো মেয়ের দিকে তাকাইনি, আজ প্রথম দেখছি। সানায়া কাঁপা কণ্ঠে বলল, কেন দেখনি? সময় সুযোগ একটাও হয়নি। আজ হয়েছে? তুমি সাথে থাকলে সব সুযোগ সহজে ধরা দেয়, সব সময় হাতের মুঠোয় চলে আসে। সানায়া লাজুক হেসে মাথা ঝোঁকালো। ইভান সানায়ার হাসি দেখে বুঝলো সানায়ার অনুভূতি শুধু বন্ধুত্বের মাঝে আবদ্ধ নেই, বহুদূর গড়িয়েছে। হয়তো সে প্রকাশ করার কোনো ভাষা পাচ্ছে না, হয়তো বা সাহস বা সুযোগ পাচ্ছে না। মিনিট পাঁচে কীভাবে তারা একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে রইল। হঠাৎ গাড়ির হর্ন শুনতে ইভান সানায়াকে টেনে রাস্তার একপাশে চলে গেল, আর কিছুক্ষণ পর একটা গাড়ি তাদের অতিক্রম করে চলে গেল। সানায়া বলল, এই রাস্তায় গাড়ি কম আসা যাওয়া করে, তাই আমার এই জায়গাটা খুব প্রিয়। ইভান অন্যদিকে তাকিয়ে আছে। সানায়া তার কাছে এসে তার মুখটা নিজের দিকে ফেরাতে ইভান সানায়ার হাতের দিকে তাকালো। সানায়া ইভানের এমন তাকানো দেখে হাত সরিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। হয়তো সে একটু বেশি অধিকার খাটিয়ে ফেলছে। তারা তো শুধুই বন্ধু, বন্ধু হয়ে কি এত অধিকার খাটানো উচিত? কিন্তু সানায়া তো ইভানকে শুধু বন্ধু ভাবে না, খুব কাছের মানুষ ভাবে, খুব আপন মানুষ ভাবে। তার ইচ্ছে করে সব বাধা ভুলে ইভানকে নিজের কাছে রেখে দিতে। তারা এখন প্রতিদিনই দেখা করে, আর দিন শেষে
ইভান যখন সানায়াকে বিদায় দেয় সেই মুহূর্তটা সানায়ার জন্য খুব কষ্টকর হয়ে যায়। সেই মুহূর্তে তার খুব কান্না আসে, তবুও পরের দিন তো আবার দেখা হবে এই ভেবে আবার নিজের মনকে বুঝিয়ে নেয়। ইভান গাড়ির পেছন থেকে একটা প্লাস্টিকের ব্যাগ বের করে সেটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিল। তারপর সানায়াকে বসতে বলল। সানায়া মুচকি এসে গাড়িতে উঠে বসলো। ইভানও গাড়িতে উঠে বসে বলল, গধূলি বেলায় মাঝ রাস্তায় বৃষ্টি স্নাত মুহূর্তে একটা সুদর্শন যুবকের কাছে নিজেকে উৎসর্গ করার অনুভূতিটা প্রতিটা যুবতীর কাছে একটা চমৎকার মুহূর্ত। আর মানুষের যদি প্রিয় হয় তাহলে সেই অনুভূতি মিষ্টি হাসিতে প্রকাশ পায়, কিন্তু যদি অপ্রিয় হয় তাহলে এমন মুহূর্তে কোনো পুরুষের স্পর্শে চোখ ভারী হয়ে আসে। আর তোমার চোখ দেখে মনে হলো তুমি খুব মজা পেয়েছো। ইভানের শেষ কথাটা শুনে লজ্জায় সানায়ার মুখটা লাল হয়ে গেল। ঠান্ডার মধ্যে সানায়ার মুখটা গরম হয়ে যাচ্ছে। ইভান সানায়ার লাজুক ভাব দেখে তার গাল টেনে ধরে বলল, তোমার এই হাসিটা আমার বেশি ভালো লাগে। বড় ঘরের মেয়েদের হাব ভাব থেকে সম্পূর্ণ আলাদা একটা ভাব তোমার মধ্যে আছে, আর এটাই আমাকে বেশি আকর্ষণ করে। সানায়ার মনে মনে লাফাতে লাগলো। আজকে ইভানের সব কথাই যেন তাকে হাওয়ায় ভাসিয়ে নিচ্ছে। আচ্ছা, ছেলেটা এত মিষ্টি মিষ্টি কথা কেন বলছে? সানায়া বিড়বিড় করে বলল, থু 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 থু, নজর না পড়ুক। ইভান ভ্রুকুচকে সানায়ার দিকে তাকিয়ে বলল, কি করলে এটা তুমি? সানায়া অবাক হয়ে বলল, কখন কি করলাম আবার? ইভান শব্দ করে হাসলো। সে আর কিছু না বলে গাড়িতে চাবি ঘোরালো। এদিকে উপমার রাগে গজগজ করতে করতে নিজের ডেস্কে এসে বসলো। আজকাল রিয়াজুর রহমানের কাজকর্ম তার কাছে সুবিধার মনে হচ্ছে না। সারাদিন তাকে এটা সেটা বলে নিজের ক্যাবিনে ডেকে নেবে আর তার দিকে তাকিয়ে থাকবে। যদিও সে রিয়াজুর রহমানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই বলে কি অ্যাসিস্ট্যান্টকে এভাবে দেখে থাকতে হবে? ডেস্কে বসে উপমা হাঁসফাঁস করছিল, তখনই রিয়াজুর রহমান তার চেয়ারে হেলান দিয়ে দাঁড়ালো। উপমা কারো উপস্থিতি পেয়ে পেছন ফিরে রিয়াজুর রহমানকে দেখে ভড়কে গেল। রিয়াজুর রহমান 2 হাত সামনে এনে বললেন, রিল্যাক্স রিল্যাক্স। এভাবে হনহনিয়ে আমার ক্যাবিন থেকে বের হয়ে যাওয়ার কারণটা জানতে পারি? উপমা দৃঢ় কণ্ঠে জবাব দিল, আপনার এভাবে তাকিয়ে থাকাটা আমার পছন্দের না। পুরুষ মানুষ মেয়ে লোকের দিকে তাকিয়ে থাকবে, এটা স্বাভাবিক। বাট ট্রাস্ট মি উপমা, আমি খারাপ দৃষ্টিতে তোমার দিকে তাকাই না। এটা ভালো দৃষ্টি, শুভ দৃষ্টি। উপমা রিয়াজুর রহমানের দিকে সেকেন্ড খানিক রাগী দৃষ্টিতে তাকিয়ে ডেস্ক থেকে বেরিয়ে গেল। রিয়াজুর রহমান উপমার পিছু নিতে গেলে নিয়াজ হোসেন তার হাত ধরে আটকালো আর বলল, রিয়াজ, নিজেকে নিয়ন্ত্রণে রাখ, তুই ভাস্কর গ্রুপের এমডি। রিয়াজুর রহমান নিয়াজ হোসেনের হাত ছাড়িয়ে নিয়ে উপমার পিছু পিছু নেমে গেল। উপমা নিচে নামতে সিঁড়িতে তুর্যকে দেখে থমকে গেল। তুর্য উপমাকে দেখে দৌড়ে উপমার কাছে এসে বলল, উপমা কেমন আছো তুমি? কতদিন পর তোমায় দেখলাম। আমার ফোন ধরো না কেন তুমি? 5 মাস হয়ে গেছে, এখন তো অন্তত বাড়ি ফিরে আসো। আর কত অভিমান রাখবে? উপমা কিছু বলার আগে রিয়াজুর রহমান পেছনে এসে দাঁড়ালেন। তুর্য রিয়াজুর রহমানকে দেখে অবাক হলো। রিয়াজুর রহমান হাত এগিয়ে দিয়ে বললেন, হাই, আমি রিয়াজুর রহমান, উপমার বস। রিয়াজুর রহমান অদ্ভুত দৃষ্টিতে উপমার দিকে তাকিয়েছে, যা দেখে তুর্যের খুব সন্দেহ হলো। এদিকে উপমা তুর্যের পাশ কাটিয়ে বের হতে যাবে, তখনই তুর্য তার হাত ধরে বলল, তোমার সাথে কিছু কথা ছিল। উপমা হাত ছাড়িয়ে নিয়ে বলল, অন্য কোনো একদিন, আমার এখন তাড়া আছে। উপমা এই বলে চলে গেল। তুর্য তার পিছু নিতে গেলে রিয়াজুর রহমান বললেন, আমি খুব সোজা সাপটা কথা বলা পছন্দ করি। তুর্য ভ্রুকুচকে রিয়াজুর রহমানের দিকে তাকালো। রিয়াজুর রহমান তার সামনে এসে দাঁড়ালো, বলল, আমি উপমাকে পছন্দ করি। রিয়াজের কথা শুনে তুর্যের রাগে মুখ লাল হয়ে গেল। সে শান্ত কণ্ঠে বলল, আপনি পাগলের প্রলাপ বকছেন মিস্টার রিয়াজ? রিয়াজুর রহমান হেসে বললেন, অবশ্যই, আর উপর পরে প্রথম কেউ আমার মনে স্থান করে নিয়েছে। প্রলাপ বকা তো স্বাভাবিক। তুর্য বলল, শি ইজ মাই ওয়াইফ মিস্টার রিয়াজ। রিয়াজুর রহমান বললেন, আই নো, বাট মনে হয় না তোমাদের সম্পর্কে আর কিছু বাকি আছে। তুর্য হাত মুঠো করে রিয়াজের দিকে এগিয়ে গেল আর বলল, ওর দিকে নজর দিলে আমি আপনার প্রাণ নিয়ে নেব। রিয়াজুর রহমান অট্ট হাসি হেসে বললেন, আগে নিজের প্রাণ বাঁচাও তুর্য, তোমাদের জীবন ঝুঁকিতে আছে, স্পেশালি অরুণিকার। আর মুর্শিদ জুবায়ের আমার বন্ধু, ওর কাছ থেকে আমি সব শুনেছি, জেনেছি, কিন্তু আদিলের মৃত্যুর রহস্য একটা রহস্য রয়ে গেল।
তুর্য ভ্রুকুচকে তাকালো। রিয়াজ বললেন, আমি অনেক কিছুই জানি যা তুমি জানো না, বরং তোমরা কেউই জানো না। আর উপমার জন্য আমি তোমাকে সে তথ্যটা দিতে চাই। তুর্য বলল, কোন তথ্য? রিয়াজুর রহমান বললেন, আমি নিশ্চিত নই, তবু আমার মনে হচ্ছে আরূপার মৃত্যুর সাথে তোমাদের পরিবারের খুন হওয়ার একটা সম্পর্ক আছে। তুর্য বলল, এটা আপনি কিভাবে বুঝলেন? রিয়াজুর রহমান বললেন, আরূপা আমার প্রথম ভালোবাসা ছিল। আমি একাই ওকে ভালোবেসেছিলাম, আর ও ভালোবাসতো একটা সাধারণ দোকানদারকে। ওর আত্মহত্যার পর তোমাদের বাড়িতে অনেক কিছু ঘটেছিল, আর তার মধ্যে একটা হলো সে দোকানদারকে বাসায় এনে মারধর করা। লোকটা তোমাদের বাড়িতে সবার সামনে নিজের গলায় নিজের ছুরি চালায়। আর আমার যা মনে হয় এই পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডটা সে দোকানদারের মৃত্যুর জের ধরে হয়েছিল। আর সে রাতে সবাই বাড়িতে ছিল। স্বাভাবিকভাবে সবাই বাড়িতে থাকার কথা নয়। জিশান, জিহান ওরা তো ক্যাম্প থেকে ফিরেছিল। তাহলে বোঝা উচিত সেদিন বাড়িতে কেউ একজন ছিল যেসব তথ্য বাইরে দিয়েছে। আর তোমাদের বাড়িতে যারা ছিল সবাই মারা গেছে। এটা তোমরা কিভাবে নিশ্চিত হয়েছো? তোমাদের বাড়ির গুপ্তচর তো এখনো বেঁচে আছে। তুর্য বলল, কে? রিয়াজুর রহমান বললেন, রহমতুল্লাহ। তুর্য বলল, মানে? উনি তো আমাদের বাড়িতে থাকতো না। ইনফ্যাক্ট ওনাকে আমরা আগে কখনোই দেখিনি। রিয়াজুর রহমান বললেন, রহমতুল্লাহকে দেখোনি, কিন্তু রুকনকে তো দেখেছ। তুর্য অবাক হয়ে বলল, রুকন? এরপর কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ হ্যাঁ, ও আমাদের বাড়ির দারোয়ান ছিল। রিয়াজুর রহমান বললেন, রহমতুল্লাহর ছেলে। তুর্য এই কথা শুনে অবাক হলো। রিয়াজ আবার বললেন, সেদিন তোমাদের বাড়ির সব দারোয়ান নিখোঁজ হয়ে যায়। তাদের সবার পরিবার তাদের খোঁজ নিতে আসছে, শুধু রুকনের খোঁজ নিতে কেউ আসেনি। সবাই মনে করতো সে অনাথ, কিন্তু সে কোনো বেঁচে আছে। আর আমি গত 2 দিন আগে এই খবর পেয়েছি, তোমাকে প্রথম জানালাম। আমার মনে হয় রুকনকে ধরতে পারলে সব ক্লিয়ার হয়ে যাবে। তুর্যের মাথাটা ঘুরছে, সব কিছুই গোলক ধাঁধার মতো হয়ে গেছে। রিয়াজ তুর্যের কাঁধে হাত রেখে বললেন, লিসেন ইয়াং ম্যান, আমি যা করছি উপমার জন্য করছি, কারণ আমি শিওর আদিল সে লোকটাকে চিনত যে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, আর তাই আদিলকে মেরে ফেলা হয়েছে। আর আমার ধারণা মতে এবার তাদের টার্গেট আহনাফ।